সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছেলেবেলা বইটির চতুর্থ পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। ছাদের রাজ্যে নতুন হাওয়া বইল, নামল নতুন ঋতু। তখন পিতৃদেব জোড়াসাঁকোর বাস ছেড়েছিলেন। জ্যোতিদাদা এসে বসলেন বাইরের তেতলার ঘরে। আমি একটু জায়গা নিলুম তারই একটি কোণে। অন্দরমহলের পর্দা রইল না। আজ এ কথা নতুন ঠেকবে না, কিন্তু তখন এত নতুন ছিল যে মেপে দেখলে তার থই পাওয়া যায় না। তারও অনেক কাল আগে, আমি যখন শিশু, মেজদাদা সিভিলিয়ান হয়ে দেশে ফিরেছেন। বোম্বাইয়ে প্রথম তার কাজে যোগ দিতে যাবার সময় বাইরের লোকদের অবাক করে দিয়ে তাদের চোখের সামনে দিয়ে বউ ঠাকুরনকে সঙ্গে করে নিয়ে গেলেন। বাড়ির বউকে পরিবারের মধ্যে না রেখে দূর বিদেশে নিয়ে যাওয়া এই তো ছিল যথেষ্ট। তার উপরে যাবার পথে ঢাকাঢাকি নেই। এটি হলো বিষম বেদস্তুর। আপন লোকদের মাথায় আকাশ ভেঙে পড়ল। বাইরে বেরোবার মতো কাপড় তখনও মেয়েদের মধ্যে চলতে হয়নি। এখন শাড়ি জামা নিয়ে যে সাজের চলন হয়েছে, তারই প্রথম শুরু করেছিলেন বউ ঠাকুরন। বেরি দুলিয়ে তখনও ফ্রক ধরেনি ছোট মেয়েরা, অন্তত আমাদের বাড়িতে। ছোটদের মধ্যে চলন ছিল পেশোয়াজের। বেথুন স্কুল যখন প্রথম খোলা হলো, আমার বড় দিদির ছিল অল্প বয়স। সেখানে মেয়েদের পড়াশোনার পথ সহজ করবার প্রথম দলের ছিলেন তিনি। ধপধপে তার রং, এদেশে তার তুলনা পাওয়া যেত না। শুনেছি পালকিতে করে স্কুলে যাবার সময় পেশোয়াজ পরা তাকে চুরি করা ইংরেজ মেয়ে মনে করে পুলিশে একবার ধরেছিল। আগেই বলেছি, সেকালে বড় ছোটর মধ্যে চলাচলের সাঁকোটা ছিল না। কিন্তু এই সকল পুরনো কায়দার ভিড়ের মধ্যে জ্যোতিদাদা এসেছিলেন নির্জলা নতুন মন নিয়ে। আমি ছিলাম তার চেয়ে 12 বছরের ছোট। বয়সের এত দূর থেকে আমি যে তার চোখে পড়তুম, এই আশ্চর্য। আরও আশ্চর্য এই যে তার সঙ্গে আলাপে জ্যাঠামি বলে কখনো আমার মুখ চাপা দেননি। তাই কোনো কথা ভাবতেই আমার সাহসে অকুলন হয়নি। আর ছেলেদের মধ্যেই আমার বাস। 5 রকমের কথা পারি। দেখি তাদের মুখ বোঝা, জিজ্ঞেস করতে এদের বাধে। বুঝতে পারি এরা সব সেই বুড়োদের কালের ছেলে, যে কালে বড়রা কথা কইত আর ছোটরা থাকতো বোবা। জিজ্ঞাসা করবার সাহস নতুন কালের ছেলেদের, আর বুড়ো কালের ছেলেরা সব কিছু মেনে নেয় ঘাড় গুঁজে। ছাদের ঘরে এলো পিয়ানো, আর এলো এ কালের বার্নিশ করা বউবাজারের আসবাব। বুকের ছাতি উঠল ফুলে। গরিবের চোখে দেখা দিল হাল আমলের সস্তা আমিরি। এইবার ছুটল আমার গানের ফোয়ারা। জ্যোতিদাদা পিয়ানোর ওপর হাত চালিয়ে নতুন নতুন ভঙ্গিতে ঝমাঝম সুর তৈরি করে যেতেন। আমাকে রাখতেন পাশে। তখনই সেই ছুটে চলা সুরে কথা বসিয়ে বেঁধে রাখবার কাজ ছিল আমার। দিনের শেষে ছাদের উপর পড়ত মাদুর আর তাকিয়া। একটা রূপোর রেকাবিতে বেল ফুলের গোড়ে মালা ভিজে রুমালে, পিরিচে 1 গ্লাস বরফ দেওয়া জল, আর বাটাতে ছাঁচি পান। বউ ঠাকুরন গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতেন। গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতিদাদা। বেহালাতে লাগাতেন ছড়ি। আমি ধরতুম চড়া সুরের গান। গলায় যেটুকু সুর দিয়েছিলেন বিধাতা, কখনো তা ফিরিয়ে নেননি। সূর্যডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমার গান। হু হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে। তারায় তারায় যেত আকাশ ভরে। ছাদটাকে বউ ঠাকুরন একেবারে বাগান বানিয়ে তুলেছিলেন। পিলপের উপর সারি সারি লম্বা পাম গাছ, আশেপাশে চামেলি, রজনীগন্ধা, গন্ধরাজ, করবী, দোলন চাপা। ছাদ জখমের কথা মনেই আনেননি। সবাই ছিলেন খেয়ালি। প্রায় আসতেন অক্ষয় চৌধুরী। তার গলায় সুর ছিল না সে কথা তিনিও জানতেন, অন্যেরা জানত আরও বেশি। কিন্তু তার গাবার জেদ কিছুতে থামত না। বিশেষ করে বেহাগ রাগিনীতে ছিল তার শখ। চোখ বুজে গাইতেন। যারা শুনত তাদের মুখের ভাব দেখতে পেতেন না। হাতের কাছে আওয়াজওয়ালা কিছু পেলেই দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে পটাপট শব্দে তাকেই বায়া তবলার বদলি করে নিতেন।
মলাট বাঁধানো বই থাকলে ভালোই চলত। ভাবে ভোর মানুষ, তার ছুটির দিনের সঙ্গে কাজের দিনের তফাৎ বোঝা যেত না। সন্ধেবেলায় সভা যেত ভেঙে। আমি চিরকাল ছিলুম রাত জাগিয়ে ছেলে। সকলে শুতে যেত, আমি ঘুরে ঘুরে বেড়াতুম ব্রহ্মদত্তির চেলা। সমস্ত পাড়া চুপচাপ। চাঁদনি রাতে ছাদের উপর সারি সারি গাছের ছায়া যেন স্বপ্নের আলপনা। ছাদের বাইরে শিশু গাছের মাথাটা বাতাসে দুলে উঠছে, ঝিলমিল করছে পাতাগুলো। জানি না কেন সবচেয়ে চোখে পড়ত সামনের গলির ঘুমন্ত বাড়ির ছাদে একটা ঢালু পিঠওয়ালা বেঁটে চিলেকোঠা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসের দিকে যেন আঙুল বাড়িয়ে রয়েছে। রাত 1টা হয়, 2টো হয়, সামনের বড় রাস্তায় রব ওঠে, বল হরি হরি বল। খাঁচায় পাখি পোষার শখ তখন ঘরে ঘরে ছিল। সবচেয়ে খারাপ লাগতো পাড়ায় কোনো বাড়ি থেকে পিজোড়েতে বাঁধা কোকিলের ডাক। বউ ঠাকুরন জোগাড় করেছিলেন চীন দেশের এক শ্যামা পাখি। কাপড়ের ঢাকার ভেতর থেকে তার শীষ উঠত ফোয়ারার মতো। আরও ছিল নানা জাতের পাখি, তাদের খাঁচাগুলো ঝুলত পশ্চিমের বারান্দায়। রোজ সকালে একজন পোকাওয়ালা পাখিদের খাবার জোগাত। তার ঝুলি থেকে বেরোতো ফড়িং, ছাতুখোর পাখিদের জন্য ছাতু। জ্যোতি দাদা আমার সকল তর্কের জবাব দিতেন, কিন্তু মেয়েদের কাছে এতটা আশা করা যায় না। একবার বউ ঠাকুরনের মর্জি হয়েছিল খাঁচায় কাঠবিড়ালি পোষা। আমি বলেছিলুম কাজটা অন্যায় হচ্ছে। তিনি বলেছিলেন গুরু মশাইগিরি করতে হবে না, একে ঠিক জবাব বলা চলে না। কাজেই কথা কাটাকাটির বদলে লুকিয়ে 2টি প্রাণীকে ছেড়ে দিতে হলো। তারপরেও কিছু কথা শুনেছিলুম, কোনো জবাব করিনি। আমাদের মধ্যে একটা বাঁধা ঝগড়া ছিল, কোনোদিন যার শেষ হলো না, সে কথা বলছি। উমেশ ছিল চালাক লোক। বিলিতি দর্জির দোকান থেকে যত সব ছাঁটা কাটা নানা রঙের রেশমের ফালি জলের দরে কিনে আনত। তার সঙ্গে নেটের টুকরো আর খেলো লেস মিলিয়ে মেয়েদের জামা বানানো হতো। কাগজের প্যাকেট খুলে সাবধানে মেলে ধরত মেয়েদের চোখে, বলতো এই হচ্ছে আজকের দিনের ফ্যাশন। ওই মন্ত্রটার টান মেয়েরা সামলাতে পারত না। আমাকে কি দুঃখ দিত বলতে পারি নে। বারবার অস্থির হয়ে আপত্তি জানিয়েছি। জবাবে শুনেছি জ্যাঠামি করতে হবে না। আমি বউ ঠাকুরনকে জানিয়েছি যে এর চেয়ে অনেক ভালো, অনেক ভদ্র সেকেলে সাদা কালা পেড়ে শাড়ি কিংবা ঢাকাই। আমি ভাবি আজকালকার জর্জেট জড়ানো বৌদিদিদের রং করা পুতুল গড়া রূপ দেখে দেওরদের মুখে কি কোনো কথা শুনছে না? উমেশের সেলাই করা ঢাকনি পরা বউ ঠাকুরন যে ছিলেন ভালো, চেহারার উপর এত বেশি জালিয়াতি তখন ছিল না। তর্কে বউ ঠাকুরনের কাছে বারবার হেরেছি, কেননা তিনি তর্কের জবাব দিতেন না। আর হেরেছি দাবা খেলায়। সে খেলায় তার হাত ছিল পাকা। জ্যোতি দাদার কথা যখন উঠে পড়েছে, তখন তাকে ভালো করে চিনিয়ে দিতে আরও কিছু বলার দরকার হবে। শুরু করতে হবে আরও একটু আগেকার দিনে। জমিদারের কাজ দেখতে প্রায় তাকে যেতে হতো শিলাইদহে। একবার যখন সেই দরকারে বেরিয়েছিলেন, আমাকেও নিয়েছিলেন সঙ্গে। তখনকার পক্ষে ওটা ছিল বেদস্তুর, অর্থাৎ যাকে লোকে বলতে পারত বাড়াবাড়ি হচ্ছে। তিনি নিশ্চয়ই ভেবেছিলেন ঘর থেকে বাইরে চলাচল এ একটা চলতি ক্লাসের মতন। তিনি বুঝে নিয়েছিলেন আমার ছিল আকাশে বাতাসে চড়ে বেড়ানো মন, সেখান থেকে আমি খোরাক পাই আপনা হতেই। তার কিছুকাল পরে জীবনটা যখন আরও উপরের ক্লাসে উঠেছিল, আমি মানুষ হচ্ছিলুম এই শিলাইদহে। পুরনো নীলকুঠি তখনও খাড়া ছিল, পদ্মা ছিল দূরে, নিচের তলায় কাছারি, উপরের তলায় আমাদের থাকবার জায়গা। সামনে খুব মস্ত একটা ছাদ, ছাদের বাইরে বড় বড় ঝাউ গাছ। এরা একদিন নীলকর সাহেবের ব্যবসার সঙ্গে বেড়ে উঠেছিল। আজ কুঠিয়াল সাহেবের দাবরাব একেবারে থমথম করছে। কোথায় নীলকুঠির জমের দুধ সেই দেওয়ান, কোথায় লাঠি কাঁধে কোমর বাঁধা পেয়াদার দল, কোথায় লম্বা টেবিল পাতা খানার ঘর, যেখানে ঘোড়ায় চড়ে সদর থেকে সাহেবরা এসে রাতকে দিন করে দিত। ভোজের সঙ্গে চলত জুড়ি নৃত্যের ঘূর্ণিপাক, রক্তে ফুটতে থাকত শ্যাম্পেইনের নেশা। হতভাগা রায়তদের দোহাই পাড়া কান্না
উপরওয়ালাদের কানে পৌঁছত না। সদর জেলখানা পর্যন্ত তাদের শাসনের পথ লম্বা হয়ে চলত। সেদিনকার আর যা কিছু সব মিথ্যে হয়ে গেছে। কেবল সত্য হয়ে আছে 2 সাহেবের 2টি গোড়। লম্বা লম্বা ঝাউ গাছগুলি দোলাদুলি করে বাতাসে। আর সেদিনকার রায়তদের নাতি নাতনিরা কখনো কখনো দুপুর রাত্রে দেখতে পায় সাহেবের ভূত ঘুরে বেড়াচ্ছে কুঠিবাড়ির পোড়ো বাগানে। একলা থাকার মন নিয়ে আছি। ছোট একটি কোণের ঘর, যত বড় ঢালাও ছাদ তত বড় ফলাও আমার ছুটি। অজানা ভিন দেশের ছুটি। পুরনো দিঘির কালো জলের মতো তার থই পাওয়া যায় না। বউ কথা কও ডাকছে তো ডাকছেই, উড়ো ভাবনা ভাবছি তো ভাবছি। এই সঙ্গে সঙ্গে আমার খাতা ভরে উঠতে আরম্ভ করেছে পদ্যে। সেগুলো যেন ঝরে পড়বার মুখে মাঘের প্রথম ফলনের আমের বোল। ঝরেও গেছে। তখনকার দিনে অল্প বয়সের ছেলে, বিশেষত মেয়ে, যদি অক্ষর গুণে 2 ছত্র পদ্য লিখত, তাহলে দেশের সমাজদাররা ভাবত এমন যেন আর হয় না, কখনো হবে না। সেসব মেয়ে কবিদের নাম দেখেছি, কাগজে তাদের লেখাও বেরিয়েছে। তারপর সেই অতি সাবধানে 14 অক্ষর বাঁচিয়ে লেখা ভালো ভালো কথা আর কাঁচা কাঁচা মিল যেই গেল মিলিয়ে, অমনি তাদের সেই নাম মোছা পটে আজকালকার মেয়েদের সারি সারি নাম ফুটে উঠছে। ছেলেদের সাহস মেয়েদের চেয়ে অনেক কম, লজ্জা অনেক বেশি। সেদিন ছোট বয়সের ছেলে কবি কবিতা লিখেছে মনে পড়ে না, এক আমি ছাড়া। আমার চেয়ে বড় বয়সের এক ভাগ্নে একদিন বাতলিয়ে দিলেন 14 অক্ষরের ছাঁচে কথা ঢাললে সেটা জমে ওঠে পদ্যে। স্বয়ং দেখলুম এই জাতবিদ্যের ব্যাপার। আর হাতে হাতে সে 14 অক্ষরের ছাঁচে পদ্মও ফুটল, এমনকি তার উপর ভ্রমরও বসবার জায়গা পেল। কবিদের সঙ্গে আমার তফাত গেল ঘুচে। সেই অবধি এই তফাত ঘুচিয়েই চলেছি। মনে আছে, ছাত্রবৃত্তির নিচের ক্লাসে যখন পড়ি, সুপারিনটেন্ডেন্ট গোবিন্দবাবু গুজব শুনলেন যে আমি কবিতা লিখি। আমাকে ফরমাশ করলেন লিখতে। ভাবলেন নর্মাল স্কুলের নাম উঠবে জলজলিয়ে। লিখতে হলো, শোনাতেও হলো ক্লাসের ছেলেদের। শুনতে হলো যে এ লেখাটা নিশ্চয়ই চুরি। নিন্দুকরা জানতে পারেনি। তারপরে যখন শেয়ানা হয়েছি, তখন ভাবচুরিতেই হাত পাকিয়েছি। কিন্তু এই চোরাই মালগুলো দামি জিনিস। মনে পড়ে, ত্রিপদীতে মিলিয়ে একবার একটা কবিতা বানিয়েছিলাম। তাতে এই দুঃখ জানিয়েছিলুম যে সাঁতার দিয়ে পদ্ম তুলতে গিয়ে নিজের হাতের ঢেউয়ে পদ্মটা সরে সরে যায়, তাকে ধরা যায় না। অক্ষয়বাবু তার আত্মীয়দের বাড়িতে নিয়ে গিয়ে এই কবিতা শুনিয়ে বেড়ালেন। আত্মীয়রা বললেন ছেলেটির লেখবার হাত আছে। বউ ঠাকুরনের ব্যবহার ছিল উল্টো। কোনো কালে আমি যে লিখিয়ে হব এ তিনি কিছুতেই মানতেন না। কেবলই খোঁটা দিয়ে বলতেন কোনো কালে বিহারী চক্রবর্তীর মতো লিখতে পারবো না। জ্যোতিদাদা ঘোড়ায় চড়তে ভালোবাসতেন। বউ ঠাকুরনকেও ঘোড়ায় চড়িয়ে চিতপুরের রাস্তা দিয়ে ইডেন গার্ডেনে বেড়াতে যেতেন। এমন ঘটনাও সেদিন ঘটেছিল। শিলাইদহে আমাকে দিলেন এক টাট্টু ঘোড়া। সে জন্তুটা কম দৌড়বার ছিল না। আমাকে পাঠিয়ে দিলেন রথতলার মাঠে ঘোড়া দৌড় করিয়ে আনতে। সে এবড়ো খেবড়ো মাঠে পড়ি পড়ি করতে করতে ঘোড়া ছুটিয়ে আনতুম। আমি পড়ব না তার মনে এই জোর ছিল বলেই আমি পড়িনি। কিছুকাল পরে কলকাতার রাস্তাতেও আমাকে ঘোড়ায় চড়িয়েছিলেন। সে টাট্টু নয়, বেশ মেজাজি ঘোড়া। একদিন সে আমাকে পিঠে নিয়ে দেউড়ির ভিতর দিয়ে সোজা ছুটে গিয়েছিল উঠোনে, যেখানে সে দানা খেত। পরদিন থেকে তার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। বন্দুক ছোড়া জ্যোতিদাদা আয়ত্ত করেছিলেন সে কথা পূর্বেই জানিয়েছি। বাঘ শিকারের ইচ্ছা ছিল তার মনে। বিশ্বনাথ শিকারী একদিন খবর দিল শিলাইদহের জঙ্গলে বাঘ এসেছে। তখনই বন্দুক বাগিয়ে তিনি তৈরি হলেন। আশ্চর্যের কথাই আমাকেও নিলেন সঙ্গে। একটা মুশকিল কিছু ঘটতে পারে এ যেন তার ভাবনার মধ্যেই ছিল না। ওস্তাদ শিকারী ছিলেন বটে বিশ্বনাথ। সে জানত মাচানের উপর থেকে শিকার করাটা মরদের কাজ নয়। বাঘকে সামনে ডাক দিয়ে লাগাতো গুলি। একবারও ফসকায়নি তার তাক। ঘন জঙ্গল, সেরকম জঙ্গলের ছায়াতে আলোতে বাঘ চোখেই পড়তে চায় না।
একটা মোটা বাঁশ গাছের গায়ে কঞ্চি কেটে কেটে মইয়ের মতো বানানো হয়েছে। জ্যোতিদাদা উঠলেন বন্দুক হাতে। আমার পায়ে জুতোও নেই। বাঘটা তাড়া করলে তাকে যে জুতো পেটা করব তারও উপায় ছিল না। বিশ্বনাথ ইশারা করলে। জ্যোতিদাদা অনেকক্ষণ দেখতেই পান না। তাকিয়ে তাকিয়ে শেষকালে ঝোপের মধ্যে বাঘের গায়ের একটা দাগ তার চশমা পরা চোখে পড়ল। মারলেন গুলি। 2 পাত লাগলো সেটা তার শির দাঁড়ায়। সে আর উঠতে পারল না। কাঠ কুঠোব যা সামনে পায় কামড়ে ধরে লেজ আছড়ে ভীষণ গর্জাতে লাগলো। ভেবে দেখলে মনে সন্দেহ লাগে। অনেকক্ষণ ধরে বাঘটা মরবার জন্য সবুর করেছিল, সেটা ওদের মেজাজে নেই বলেই জানি। তাকে আগের রাত্রে তার খাবারের সঙ্গে ফিকির করে আফিম লাগায়নি তো? এত ঘুম কেন? আরও একবার বাঘ এসেছিল শিলাইদহের জঙ্গলে। আমরা 2 ভাই যাত্রা করলুম তার খোঁজে হাতির পিঠে চড়ে। আখের ক্ষেত থেকে পটপট করে আখ উপড়িয়ে চিবোতে চিবোতে পিঠে ভূমিকম্প লাগিয়ে চলল হাতি ভারিক্কি চালে। সামনে এসে পড়ল বন। হাঁটু দিয়ে চেপে সুর দিয়ে টেনে গাছগুলোকে পেড়ে ফেলতে লাগলো মাটিতে। তার আগেই বিশ্বনাথের ভাই চামড়ুর কাছ থেকে গল্প শুনেছিলুম। সর্বনেশে ব্যাপার হয় বাঘ যখন লাফ দিয়ে হাতির পিঠে চড়ে থাবা বসিয়ে ধরে, তখন হাতি গাঁ গাঁ শব্দে ছুটতে থাকে বন জঙ্গলের ভেতর দিয়ে। পিঠে যারা থাকে গুড়ির ধাক্কায় তাদের হাত পা মাথার হিসেব পাওয়া যায় না। সেদিন হাতির উপর চড়ে বসে শেষ পর্যন্ত মনের মধ্যে ছিল ওই হাড় গোড় ভাঙার ছবিটা। ভয় করাটা চেপে রাখলুম লজ্জায়। বেপরোয়া ভাব দেখিয়ে চাইতে লাগলুম এদিক ওদিক, যেন বাঘটাকে একবার দেখতে পেলে হয়। ঢুকে পড়ল হাতি ঘন জঙ্গলের মধ্যে। এক জায়গায় এসে থমকে দাঁড়ালো। মাহুত তাকে চেতিয়ে তোলবার চেষ্টাও করল না। 2 শিকারী প্রাণীর মধ্যে বাঘের পরেই তার বিশ্বাস ছিল বেশি। জ্যোতিদাদা বাঘটাকে ঘায়েল করে মরিয়া করে তুলবেন, নিশ্চয়ই এটাই ছিল তার সবচেয়ে ভাবনার কথা। হঠাৎ বাঘটা ঝোপের ভিতর থেকে দিল এক লাফ, যেন মেঘের ভিতর থেকে বেরিয়ে পড়ল একটা বজ্রবালা ঝড়ের ঝাপটা। আমাদের বিড়াল কুকুর শেয়াল দেখা নজর, এই যে ঘাড়ে গর্দানে একটা এক রাশ মুরদ, অথচ তার ভার নেই যেন। খোলা মাঠের ভিতর দিয়ে দুপুর বেলার রোদ্রে সে চলল দৌড়ে। কি সুন্দর সহজ চলনের বেগ! মাঠে ফসল ছিল না। ছুটন্ত বাঘকে ভরপুর করে দেখবার জায়গা এই বটে, সেই রৌদ্র ঢালা হলদে রঙের প্রকাণ্ড মাঠ। আর একটা কথা বাকি আছে, শুনতে মজা লাগতে পারে। শিলাইদহে মালি ফুল তুলে এনে ফুলদানিতে সাজিয়ে দিত। আমার মাথায় খেয়াল গেল ফুলের রঙিন রস দিয়ে কবিতা লিখতে। টিপে টিপে যে রসটুকু পাওয়া যায় সে কলমের মুখে উঠতে চায় না। ভাবতে লাগলুম একটা কল তৈরি করা চাই। ছেদাওয়ালা একটা কাঠের বাটি, আর তার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে চালাবার মতো একটা হামানদিস্তের নোড়া হলেই চলবে। সেটা ঘোরানো যাবে দড়িতে বাঁধা একটা চাকায়। জ্যোতিদাদাকে দরবার জানালুম। হয়তো মনে মনে তিনি হাসলেন, কিন্তু বাইরে সেটা ধরা পড়ল না। হুকুম করলেন, ছুতোর এলো কাঠকোট নিয়ে। কল তৈরি হলো। ফুলে ভরা কাঠের বাটিতে দড়িতে বাঁধা নোড়া যতই ঘোরাতে থাকি ফুল পিষে কাদা হয়ে যায়, রস বেরোয় না। জ্যোতিদাদা দেখলেন ফুলের রস আর কলের চাপে ছন্দ মিলল না। তবু আমার মুখের উপর হেসে উঠলেন না। জীবনে এই একবার ইঞ্জিনিয়ারিং করতে নেমেছিল। যে যা নয় নিজেকে তাই যখন ভাবে, তার মাথা হেঁট করে দেবার এক দেবতা তৈরি থাকেন। শাস্ত্রে এমন কথা আছে। সেই দেবতা সেদিন আমার ইঞ্জিনিয়ারির দিকে কটাক্ষ করেছিলেন। তারপর থেকে যন্ত্রে হাত লাগানো আমার বন্ধ, এমনকি সেতারে এসরাজেও তার চড়াইনি। জীবন স্মৃতিতে লিখেছি, ফ্লোটিলা কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশের নদীতে স্বদেশী জাহাজে চালাতে গিয়ে কি করে জ্যোতিদাদা নিজেকে ফতুর করে দিলেন। বউ ঠাকুরনের মৃত্যু হয়েছে তার আগেই। জ্যোতিদাদা তার তেতালার বাসা ভেঙে চলে গেলেন। শেষকালে বাড়ি বানালেন রাঁচির এক পাহাড়ের উপর।